বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান আল্লাহ রব্বুল আলমিনের নামে। আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন। আমি মোহাম্মদ আসাদুল হক, প্রভাষক হিসাব বিজ্ঞান, শালব ডিগ্রি কলেজ, উল্লাপাড়া, সিরাজগঞ্জ। আজকের আলোচনার বিষয় হিসাব বিজ্ঞান প্রথম পত্র, অধ্যায় প্রথম, তৃতীয় ভাগ। আমাদের আলোচ্য বিষয় হিসাব। তো ক্লাস শুরুর পূর্বেই আমি একাদশ শ্রেণীর বাণিজ্য বিভাগের সকল শিক্ষার্থীকে সুস্বাগতম হিসাব বিজ্ঞান প্রথম পত্রের ভুবনে। তো বন্ধুরা, আসো আমরা সবাই মনোযোগী হই। তো ক্লাস শুরুর পূর্বেই আমি তোমাদেরকে বলবো, তোমরা সবাই এই করোনাময় কালীনে সুস্বাস্থ্য বা স্বাস্থ্যবিধি বজায় রেখে জীবনযাপন করবা। স্বাস্থ্যবিধি বজায় রেখে নিজে চলবা, অন্যকে চলার প্রতি উৎসাহিত করবা। অপ্রয়োজনে ঘরের বাহির হইবা না। আর প্রয়োজনে ঘরের বাহির হইতে হলেও মাস্ক অবশ্যই পরিধান করবা। তো সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের আয়োজনে। আমাদের আজকের শিখন ফল হিসাব কাকে বলে এবং হিসাবের শ্রেণী বিভাগ। হিসাব কাকে বলে, হিসাবের শ্রেণী বিভাগ। তো ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা পাঠ আলোচনায় আসি। আমরা স্ক্রিনে পাঠ আলোচনায় আমরা দেখতে পাচ্ছি। পাঠ আলোচনা ক, হিসাব, অ্যাকাউন্ট। হিসাব বা অ্যাকাউন্ট। তো এখানে বলা হলো যে অ্যাকাউন্ট শব্দটি ফরাসি প্রাচীন শব্দ অ্যাকাউন্টার থেকে নেয়া, যার অর্থ হলো গণনা করা, অর্থাৎ হিসাব করা বোঝায়। সুতরাং জমা খরচ বা আয় ব্যয়ের তালিকাকে হিসাব বলে। কিন্তু হিসাব বিজ্ঞানের ভাষায় সকল ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা বা ফলাফল জানার জন্য সমজাতীয় আর্থিক লেনদেনগুলোকে পৃথক পৃথক শিরোনামে শ্রেণীবিন্যাসকরণ করে দুতরফা নিয়মনীতি প্রয়োগীকরণ প্রক্রিয়া বা তালিকায় হচ্ছে কি হিসাব। উদাহরণস্বরূপ আমরা কয়েকটি হিসাবের নাম বলতে পারি, যেমন আয় হিসাব, আয়বাচক হিসাব, ব্যয়বাচক হিসাব, ব্যক্তিবাচক হিসাব, সম্পত্তিবাচক হিসাব ইত্যাদি। তো এটি আমরা আরেকটু সহজভাবে বলতে পারি যে লেনদেনগুলোকে শ্রেণীভিত্তিক তথ্য যা নির্দিষ্ট তারিখ অনুসারে সাজানোর প্রক্রিয়াই হিসাব। তো যাই হোক বন্ধুরা, এই যে আমরা একটি স্ক্রিনে একটি বিষয় দেখতে পেলাম, এখান থেকে আমরা যে বিষয়গুলো শিখলাম, আসলে হিসাব কি, আসলে আমরা এখান থেকে এই ধারণাই আমরা উপস্থাপন হতে পারি যে একটি ব্যবসা প্রতিষ্ঠান তার দৈনন্দিন বিভিন্নভাবে বিভিন্ন খাতে কি হয়ে থাকে, আর্থিক লেনদেনগুলো সুসংগঠিত হয়ে থাকে। এই লেনদেনগুলোকে আমরা কি করতে পারি যে বিভিন্ন খাতে যেহেতু আছে, বিভিন্ন তারিখে আছে, তাহলে একটি নির্দিষ্ট হিসাব কালকে আমরা বিবেচনা করে আমরা কি করতে পারি, এই সমস্ত প্রকার লেনদেনগুলোকে প্রথমে আমরা কি করব, দুই তরফা দাখিলা পদ্ধতি অর্থাৎ ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করব। তো ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করার পর কি করব, সমজাতীয় লেনদেনগুলোকে আমরা কি করব, একটি শিরোনামের আওতাধীন নিয়ে আসব। পরবর্তীতে তারিখের ক্রমানুসারে সেগুলোকে আমরা ধারাবাহিকভাবে একটি হিসাবের শিরোনামে
অন্তর্ভুক্ত করব, একটি হিসাবের শিরোনাম, একটি তালিকার অন্তর্ভুক্ত, একটি নামের নির্দিষ্ট একটি নামের তালিকায় অন্তর্ভুক্ত করব। এই তালিকাটাকেই হবে হিসাব। যেমন উদাহরণস্বরূপ আমি বলতে পারি যে একটি ব্যবসায়ের হিসাবকাল যদি 1 মাস হয়ে থাকে, তো এই 1 মাসের মধ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন তারিখে যে লেনদেনগুলো হয়ে থাকে, ধরি 1 তারিখে পণ্য ক্রয় করা হলো নগদে, এক্ষেত্রে আমরা কি করব, নগদান হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। অনুরূপভাবে 2 তারিখে পণ্য বিক্রয় করা হলো, তাহলে এই ক্ষেত্রে হবে নগদান হিসাব কি ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে বন্ধুরা দেখো, এই দুইটি লেনদেনের ক্ষেত্রে 4টি পক্ষ আসছে। তো মূলত পক্ষ আসছে 4টি। প্রথমটিতে ছিল 2টি পক্ষ, একটি হচ্ছে ক্রয় পক্ষ আর একটি হচ্ছে নগদান পক্ষ। দ্বিতীয়টিতে ছিল বিক্রয় পক্ষ এবং নগদান পক্ষ। তাহলে এখানে যে 3টি পক্ষ আছে, এই 3টি পক্ষের মধ্যে টোটাল আমরা কি পেয়েছি, 4টি খাত পেয়েছি। তো এই 4টি খাত, একটি হচ্ছে নগদ খাত, ক্রয় খাত, নগদ খাত, আরেকটি হচ্ছে বিক্রয় খাত, নগদ খাত, 4টি খাত। তো এই 4টি খাত মূলত আসলে 3টিতে আসলো। তো প্রথম খাতে নগদ আছে, দ্বিতীয় খাতেও নগদ আছে। তো এই নগদটিকে আমরা নগদ শিরোনাম নামে নগদ শিরোনাম নামে একটি তালিকা প্রস্তুত করব। এটি হবে আমাদের নগদান হিসাব, অন্যদিকে ক্রয়, এটি অবশ্য ব্যয়বাচক হিসাব, যাই হোক, ক্রয় এই খাত আমরা এ পর্যন্ত একটি পেয়েছি, এটিকে ক্রয় হিসাবে একটি শিরোনাম দিয়ে সেই খাতে লিপিবদ্ধ করব। অন্যদিকে আরেকটি আছে কি বিক্রয়, এই বিক্রয়টা কি বিক্রয় হিসাব শিরোনাম দিয়ে আমরা কি করব, এই বিক্রয়টিকে ওই শিরোনামের অন্তরায় লিপিবদ্ধ করব। তো এভাবে আমরা 3টি শিরোনাম পেয়ে গেলাম, একটি হচ্ছে ক্রয় খাত, আরেকটি হচ্ছে নগদ খাত, আরেকটি হলো বিক্রয় খাত। এই যে খাতগুলো, এই খাতগুলোই মূলত হিসাব। তাহলে বন্ধুরা আমরা কিন্তু এখন সুস্পষ্ট আমরা এটিই বলতে পারি যে একটি কারবার প্রতিষ্ঠানের যে নির্দিষ্ট হিসাবকালের, বা ব্যবসা প্রতিষ্ঠানের নির্দিষ্ট হিসাবকালের যে সকল বিভিন্ন শ্রেণীর যে সকল লেনদেনগুলো সুসংগঠিত হয়ে থাকে, ওই সকল লেনদেনগুলোর মধ্যে আর্থিক লেনদেনগুলোকে আমরা কি করব, শ্রেণীবিন্যাস করব। তারপরে পৃথক পৃথক শিরোনামে একটি তালিকা প্রস্তুত করব নির্দিষ্ট তারিখের ক্রমানুসারে। এই শিরোনাম বা এই তালিকাটাকেই আমরা কি বলে থাকি, হিসাব বলবো। তো তার পূর্বে বন্ধুরা আমাদের কিন্তু এই কথাটি অবশ্যই মনে রাখতে হবে যে প্রত্যেকটা লেনদেনকে অবশ্যই ডেবিট ক্রেডিট বা দুতরফা দাখিলা পদ্ধতিতে আমাদের কী করতে হবে, বিশ্লেষণ করতে হবে। তো যাই হোক বন্ধুরা, তোমরা আশা করি তোমরা হিসাব কাকে বলে এটি বুঝতে পেরেছ। এবার আমরা আলোচনা করব হিসাবের শ্রেণীবিন্যাস। হিসাবের শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশন অফ অ্যাকাউন্ট। লেনদেনের উদ্দেশ্য, বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা, পক্ষ বা খাতসমূহ, নাম ইত্যাদির সৃজনশীল মান নির্ধারণের জন্য সকল আর্থিক লেনদেনকে শ্রেণী বিভাজন করা হয়। লেনদেনের শ্রেণী বিভাগ করার পদ্ধতি মূলত আসলে কয়টি, দুইটি। একটি হচ্ছে সনাতন পদ্ধতি, যাকে আমরা মডার্ন মেথড, অন্যটিকে সমীকরণ পদ্ধতি বা ইকুয়েশন মেথড বলে থাকি। তো বন্ধুরা আসলে এই সমস্ত প্রকার লেনদেনগুলো যে আছে, এই লেনদেনগুলোকে আমরা যদি হিসাবগুলোকে আমরা যদি শ্রেণীবিন্যাস করি, তাহলে মূলত শ্রেণীবিন্যাস করার কয়েকটি পদ্ধতি অনুসরণ করতে হয়। তো এই পদ্ধতি মূলত দুটি, একটি হচ্ছে মডার্ন পদ্ধতি আর একটি হচ্ছে ইকুয়েশন পদ্ধতি। তো মডার্ন পদ্ধতি বা সনাতন পদ্ধতিতে আমরা হিসাবের শ্রেণীবিন্যাসের ছকটি একটু দেখে নিই। মডার্ন পদ্ধতি বা সনাতন পদ্ধতি হিসাবের শ্রেণীবিন্যাস। মডার্ন পদ্ধতিতে হিসাবকে প্রধানত দুইটি ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে ব্যক্তিবাচক হিসাব আর একটি হচ্ছে অব্যক্তিবাচক হিসাব। সনাতন পদ্ধতিতে তাহলে হিসাবকে কয় ভাগে বিভক্ত করা হলো বন্ধুরা, 2 ভাগে। প্রথমত কি ব্যক্তিবাচক হিসাব, দ্বিতীয়ত অব্যক্তিবাচক হিসাব। আচ্ছা, এবার এই প্রত্যেকটা হিসাবকে আবার শ্রেণীবিন্যাস করা হয়েছে। তো ব্যক্তিবাচক হিসাবকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 2 ভাগে বিভক্ত করা হয়েছে। একটি হচ্ছে দেনাদার বা প্রাপ্য হিসাব আর একটি হচ্ছে পাওনাদার বা প্রদেয় হিসাব।
অন্যদিকে অব্যক্তিবাচক হিসাব, এই অব্যক্তিবাচক হিসাবকে আমরা এখানে আবার দুটি ভাগে বিভক্ত করতে পারি। একটি হচ্ছে সম্পত্তিবাচক হিসাব আর একটি হচ্ছে নামিক হিসাব। আবার নামিক হিসাবকে আবার কয় ভাগে ভাগ করা যেতে পারে? দুই ভাগে ভাগ করা যেতে পারে। একটি হচ্ছে আয়বাচক হিসাব আর একটি হচ্ছে ব্যয়বাচক হিসাব। তো তাহলে বন্ধুরা, এই ছকের মাধ্যমে কিন্তু আমরা সনাতন পদ্ধতি হিসাবের শ্রেণীবিন্যাস সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়ে গেলাম। যে হিসাবকে প্রধানত প্রথমে দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে ব্যক্তিবাচক হিসাব, অন্যটি হচ্ছে অব্যক্তিবাচক হিসাব। ব্যক্তিবাচক হিসাব দুই প্রকার, একটি হচ্ছে দেনাদার হিসাব বা প্রাপ্য হিসাব, অন্যটি হচ্ছে পাওনাদার হিসাব বা প্রদেয় হিসাব। আচ্ছা, তো অব্যক্তিবাচক হিসাবকে আমরা প্রথমে দুইটি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে সম্পত্তিবাচক হিসাব আর একটি হচ্ছে নামিক হিসাব। তারপরে নামিক হিসাবকে আবার দুই ভাগে ভাগ করতে পারলাম। একটি হচ্ছে আয়বাচক হিসাব, একটি হলো ব্যয়বাচক হিসাব। তো গড় হারে আমরা সনাতন পদ্ধতিতে যদি আমরা হিসাবকে শ্রেণীবিন্যাস করি, তাহলে আমরা বলবো যে ব্যক্তিবাচক হিসাব, অব্যক্তিবাচক হিসাব, সম্পত্তিবাচক হিসাব, নামিক হিসাব বা আয় ব্যয় হিসাব। এভাবে আমরা সনাতন পদ্ধতিতে হিসাবের শ্রেণীবিন্যাস করতে পারি। তো বন্ধুরা, আমি আশা করছি যে তোমরা এটি বুঝতে পেরেছ। এবার যদি আমরা ইকুয়েশন মেথড বা সমীকরণ পদ্ধতিতে হিসাবের শ্রেণীবিন্যাস করি, ইকুয়েশন মেথড বা সমীকরণ পদ্ধতিতে বিশ্লেষণ করি, তাহলে এখানে আমরা দেখে নিই যে সমীকরণ ভিত্তিতে হিসাবের শ্রেণী বিভাগ। সমীকরণ ভিত্তিতে হিসাব মূলত 6 প্রকার, যথা সম্পত্তিবাচক হিসাব, দায়বাচক হিসাব, আয়বাচক হিসাব, তারপরে স্বত্বাধিকারবাচক হিসাব, ব্যয়বাচক হিসাব এবং উত্তোলন হিসাব। তাহলে উক্ত হিসাবগুলো নিয়ে আবার কী করা হলো? হিসাবের সমীকরণ নির্ধারণ করা হচ্ছে। তো বন্ধুরা, যাই হোক, আমরা এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছি যে সমীকরণ ভিত্তিক হিসাবের শ্রেণীবিন্যাসে 6টি ভাগে বিভক্ত করা হলো। একটি হচ্ছে সম্পত্তিবাচক হিসাব, আরেকটি হচ্ছে মূলধনবাচক বা সম্পত্তিবাচক হিসাব, দায়বাচক হিসাব, মূলধনবাচক হিসাব, আয়বাচক হিসাব, ব্যয়বাচক হিসাব এবং উত্তোলন হিসাব। এই 6টি শ্রেণীতে হিসাবকে শ্রেণীবিন্যাস করতে পারি ইকুয়েশন পদ্ধতিতে। তা আসলে এই যে 6 প্রকার হিসাব, এই 6 প্রকার হিসাব নিয়েই মূলত হিসাব সমীকরণ বা ইকুয়েশনটি নির্ধারণ করা হয় বা তৈরি করা হয়। তো আমরা একটু দেখে নিই যে হিসাব সমীকরণটি ইতিপূর্বে অবশ্য আমরা আলোচনা করেছি বা দেখেছি। তারপরে আজকে আমরা একটু দেখে নিই যে হিসাব সমীকরণটি আসলে এই হিসাবগুলো নিয়ে কীভাবে উপস্থাপন করা হয় বা লেখা হয়। তো লেখা হয়, দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছি যে সম্পদ সমান সমান দায় যোগ মূলধন যোগ আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন। তাহলে কয়টি? এক, সম্পদ 1, 2, 3, 4, 5, 6, এই 6 প্রকার হিসাব নিয়ে আমাদের কি সমীকরণটি নির্ধারণ করা হয়েছে। এই সমীকরণটি হিসাব সমীকরণ নামে পরিচিত, হিসাব সমীকরণ নিয়ে পরিচিত। তাহলে আমরা বলতে পারি যে সমীকরণের যে মূলত যে 6টি উপাদান, এই 6টি উপাদানই হচ্ছে 6 প্রকার হিসাব। অর্থাৎ এই কথায় আমরা বলতে পারি যে এই একটি ব্যবসা প্রতিষ্ঠানে যত লেনদেন সুসংগঠিত হোক না কেন, সমস্ত প্রকার লেনদেনগুলোকে আমরা আর্থিক লেনদেন হিসেবে বিবেচনা করে নিয়ে ওই লেনদেনগুলোকে 6 শ্রেণীতে বিভক্ত করতে পারি। সমস্ত প্রকার লেনদেনকে কয় শ্রেণীতে বিভক্ত করতে পারি? 6 শ্রেণীতে বিভক্ত করতে পারি। সম্পত্তিবাচক হিসাব, দায়বাচক হিসাব, মূলধন বা স্বত্বাধিকারবাচক হিসাব এখানে বলা যায়। তারপরে আয়বাচক হিসাব, ব্যয়বাচক হিসাব এবং উত্তোলন হিসাব। তো বন্ধুরা, যাই হোক, আমরা আশা করি তোমরা এটি সহজে বুঝতে পেরেছো। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা এটি অবশ্যই বেশি বেশি করে আলোচনা করবে, বেশি বেশি করে অনুশীলনী করবে, চর্চা করবে এবং একে অন্যের সাথে কী করবে? শেয়ার করবে। আর তোমাদের সবার সুস্বাস্থ্য ও সার্বিক মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। খোদা হাফেজ।